প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান মুখোমুখিতে। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রিটন। আর আমার সঙ্গে আজকে মুখোমুখি হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সের অধ্যাপক ডক্টর প্রফেসর শফিকুল ইসলাম। স্যার, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এবং অশেষ কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শুরুতে একটু আপনার সম্পর্কে জানতে চাই, আপনার ছোটবেলার গল্প, বড়বেলার গল্প, সবকিছু মিলিয়ে ছোটবেলাটা কখন থেকে শুরু, কি করতেন সেই স্মৃতিটুকু একটু শুনতে চাই শুরুতেই। ছোটবেলা আমার বেড়ে ওঠা একদম অজপাড়া গ্রামে, পাড়াগাঁয়ে, এবং সেখানে আমার মা বাবাও গ্রামে থাকতেন। আপনার জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়, সেই একদম সবার নস্টালজিক হয়ে যাচ্ছে নিঃসন্দেহে সেই স্কুলের ছুটি ঘন্টা। আমাদের ব্রাহ্মণবাড়িয়া আপনারা জানেন কিছু অংশ আছে একদম হাওর বেষ্টিত, চারদিকে নদী নালা আছে, হাওর আছে, এবং বছরের 7 থেকে 8 মাস পানির নিচেই থাকে। ওই এলাকায় আমার জন্ম। সেই এলাকা থেকেই আসলে এই পানি নিয়ে একটু বিশেষ আগ্রহ, যার ফলে এখন এই পর্যায়ে এসে আবার সমুদ্রের মধ্যে ডুবে গেছি। তো সেই ছোটোবেলা থেকে একদম গ্রাম থেকে আমরা প্রাইমারি স্কুলে পাশ করেছি, একদম আমাদের গ্রামের স্কুল থেকেই। তারপরও এরপরে তখনকার কোনো, স্যার আপনি এখন শিক্ষক, তখনকার কোনো শিক্ষকের কথা কি মনে পড়ে যে আমার সেই রাগী শিক্ষক অথবা খুব শাসন করতেন? আপনি নিজেও এখন শিক্ষক, যে তুলনা করা অথবা এখন কি মনে পড়ে আসলে এরকম? হ্যাঁ, মনে তো অবশ্যই পড়ে। তখন আমাদের গ্রামে যখন থাকতাম তখন আমাদের কিছু শিক্ষক ছিল অনেক দূর থেকে, বিশেষ করে নোয়াখালী কুমিল্লা অঞ্চল থেকে ওনারা শিক্ষকতা করতে আসতেন। তখন আমার কুমিল্লাতে একজন আমার ছোটোবেলার একদম ছিল, শিক্ষক ছিল। তো ওনার একটা বিশেষ আগ্রহ যে আমার ভিতরে এরকম কিছু দেখেছে উনি আমাকে একসময় বললো যে তোমাকে আমি কুমিল্লাতে নিয়ে যাব। তো তখন যে এরকম সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাকে আমার গ্রাম থেকে আমাকে প্রাইমারি লেভেলেই একটা স্কুলে ক্লাস 4-5 আমাকে ভর্তি করে দিয়েছেন, যে তুমি কুমিল্লাতে গেলে আরও ভালো করবা, গ্রামে আছো ঠিক আছে কিন্তু কুমিল্লাতে চলে আসো, তুমি আরও ভালো করবা। আর আমার আব্বা আম্মাও ভাবছে যে শিক্ষক মানুষ, উনি বলছে যে আমার ছোট ছেলে যে হোস্টেলে থাকে, আমি মাঝে মাঝে যাব, আব্বাকে আম্মাকে উনি কনভিন্স করেছে আপনার ছেলেটাকে মনে করেন যে আমার ছেলে, তো ওই ছেলেটাকে আমাকে দিয়ে দেন, আমি কুমিল্লাতে নিয়ে যাই। সেভাবে আমি কুমিল্লাতেও চলে আসছি, ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লাতে চলে আসছি। কিন্তু সেই বিশেষ কৃতিত্বের সাথে কুমিল্লাতে প্রাইমারি স্কুল পাশ করার পরে তারপর আবার ব্রাহ্মণবাড়িয়ায় চলে যাই। ব্রাহ্মণবাড়িয়ার জেলা স্কুলে পড়াশোনা করি এবং সেখানে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তারপর কিন্তু আমি কলেজ জীবনে আবার ঢাকা চলে যাই। সেই ঢাকা থেকে আবার আমি চট্টগ্রামে চলে আসি। চট্টগ্রাম আবার প্রায় 1994-এ আমার আসা। সেই থেকে চট্টগ্রামে দীর্ঘ সম্ভবত 30-32 বছর হয়ে যাচ্ছে, 3 যুগ পেরিয়ে যাচ্ছে। এটা আমাদের চট্টগ্রামটা একটা আমাদের নেটিভ ডিস্ট্রিক্ট, সেকেন্ড হোম না আসলে, এখন ধরতে গেলে ফার্স্ট হোমের মতো আসলে এত বছর থাকা এবং পরিণত সময়ে থাকা। আমি স্যার একটু ছোটবেলা থেকে একটু বড় সময়ে আসি, বিশেষ করে কলেজ জীবনের কথা বলি। আপনি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তখনকার পরিবেশ এখনকার পরিবেশ, আপনি শিক্ষক হিসাবে কিরকম পার্থক্য দেখেন, নিজেকে কিরকম মানে ডক্টর শফিক এবং সেই শফিকুল ইসলাম কি পার্থক্য দেখেন? সে পার্থক্য তো অবশ্যই আছে। আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসি, আপনারা নিশ্চয়ই মনে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যেতে অনেক কাঠখড় পোড়াতে হতো। সেই সন্ধ্যার পর আমরা ক্যাম্পাসে যেতে ভয় পেতাম, কিন্তু সেই জায়গা থেকে অনেক পরিবর্তন হয়েছে। তখন ফ্যাকাল্টি হয়তো বা 2-3টা বা 4টা ফ্যাকাল্টি ছিল, সেই জায়গায় 8 থেকে 9টা ফ্যাকাল্টি হয়েছে। ডিপার্টমেন্ট আমাদের 15-20টা ছিল, সেই থেকে ডিপার্টমেন্ট এখন প্রায় 55 না 56-এর মতো ডিপার্টমেন্ট হয়েছে। তো অনেক দিক দিয়ে আমাদের পরিধি বেড়েছে, ভবন আরও অনেক বেড়েছে, আর নতুন নতুন গবেষণাগার হয়েছে। সেই দিক থেকে তো অনেক পরিবর্তন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একটু করে আপনার একদম মূল সাবজেক্টে ঢুকতে চাই, সমুদ্র বিজ্ঞানের বাংলাদেশ। আমরা জানি যে আমরা একটা বড় একটা টেরিটরি পেয়েছি, যে বঙ্গোপসাগরের একটা বিশাল সাম্রাজ্যের অধিকারী আমাদের হয়েছে, আন্তর্জাতিক আদালতে যেতে হয়েছে। আমি একটু বাংলাদেশের এই সেক্টরের সম্পদের সম্ভাবনা একটু শুনতে চাই আপনার কাছ থেকে, কেমন সম্ভাবনা আমাদের জন্য অপেক্ষা করছে? যখন আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পড়াশোনা শুরু করি, সেটাও আমরা তো তখন বিভিন্ন অন্যান্য দেশ যারা সমুদ্র সম্পদে সম্পদশালী,
তাদের বিষয়, তাদের যে ইনফরমেশনগুলো আমরা স্টাডি করতাম। আমাদেরও স্বপ্ন হতো যে না, আমরা আমাদের দেশও এরকম একদিন এগিয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি প্রথমত আমাদের তো সমুদ্র বিজ্ঞানটা মানুষের কাছে পরিচিত করাই একটু ভিন্ন ছিল, আমাদের প্রাথমিক একটা লক্ষ্য ছিল। তো সেই জায়গাতে সমুদ্রকে আমরা চিনাইতে পারছি এখন, এটা একটা আমাদের বড় অর্জন। যেমন আমাদের 1,44,000 বর্গ কিলোমিটার আমরা বলি, সেখানে আমাদের সমুদ্র এলাকা 1,18,000 বর্গ কিলোমিটার, সেটা দেখা যাচ্ছে আরেকটা বাংলাদেশ। সুতরাং আমাদের ল্যান্ড এরিয়ার চাইতে কিন্তু সমুদ্র এলাকা কিন্তু কম নয়। তো সেই জায়গার থেকে আমাদের যে এত বড় বিশাল এরিয়া, সেখানে অনেক ধরনের রিসোর্স আছে। সেখানে আপনার পানিটা একটা রিসোর্স, সেখান থেকে আমরা যে স্যালাইন ওয়াটার, সেটা থেকে আমরা লবণ তৈরি করে ফেলতে পারি। তো সেখানে আপনার সমুদ্রের তলদেশে গভীরে অনেক খনিজ সম্পদ আছে। আমরা দেখেছি কি যে আগে ট্রেডিশনাল যে পদ্ধতিগুলো ছিল, সব জায়গায় জাল দিচ্ছে কিন্তু মাছ আসছে না, কিন্তু আধুনিক যেখানে আছে যে সোনার সিস্টেম, তারা উপর থেকে এক্সরের মতো বলতে পারে যে অমুক জায়গায় মাছ আসছে। এই যে অপার সম্ভাবনা আমাদের সামনে, সেটি আসলে আমরা কতটুকু কাজে লাগাতে পারছি স্যার? আমাদের আসলে একটা সি বয়েছে যদি একটা ট্রলার যায়, তার অনেক খরচ। তো সেখানে আমাদের এই টেকনোলজিগুলো আমাদেরকে, ফিশারম্যানদেরকে অনেক হেল্প করবে। বিশেষ করে যারা ইন্ডাস্ট্রিয়াল ফিশিং বোর্ড নিয়ে যাচ্ছে, ওনাদের তো সেখানে ইনভেস্টমেন্ট আছে, সেটা রিটার্ন আসার জন্য তাদের কম সময়ে যাতে বেশি মাছ ধরতে পারে, অন্যান্য সম্পদ আহরণ করতে পারে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পাশাপাশি আমরা সেটাও বলছি, একটা এই সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে সবারই যাতে অংশীদারিত্ব থাকে। সেখানে একজন ছোট মৎস্য চাষি থেকে শুরু করে একজন বড় বিজনেসম্যানও যাতে সমুদ্র সম্পদের আহরণ করতে পারে, সেটার যে বেনিফিট সেটা পায়, সেই চেষ্টা আমরা করি। সেই জন্য সমুদ্র সম্পদের ব্যবস্থাপনার দিকে আমরা একটু বিশেষভাবে জোর দিচ্ছি। এটা ছাড়া হয়তো পলিসিগত বিষয় আছে, কিছু অর্থনৈতিক ইস্যু আছে। আমি আরেকটু করে জানতে চাই হচ্ছে, মানে অ্যাজ এ একাডেমিশিয়ান, যে আপনারা অথবা আপনাদের মতো যারা এই সংশ্লিষ্ট ব্যক্তি আছেন, তাদের যে যথেষ্ট গবেষণা হচ্ছে কিনা যে আমাদের সমুদ্র সম্পদ এক্সপ্লোরের ক্ষেত্রে, আমাদের সমুদ্র সম্পদ ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশকে, ধরেন অন্য একটা বাংলাদেশ তো আমাদের হাতে আছে আসলে, যে ল্যান্ডের পাশাপাশি আপনি বলছিলেন যে সমান সংখ্যক আমাদের পানি সম্পদ, সেটি ব্যবহারের জন্য যথেষ্ট গবেষণা হচ্ছে কিনা, যথেষ্ট গবেষণা আপনারা জোর দিতে পাচ্ছেন কিনা? এমনি মনে হচ্ছে সমুদ্র বিজ্ঞান ইন জেনারেল একটা কমন বিষয়, আসলে সেটাও কিন্তু অনেকগুলো সাব ডিসিপ্লিন এখন ডেভেলপ হয়ে গেছে। সেখানে আপনার কেউ আমরা শুধু ফিজিক্যাল ওশিওগ্রাফি নিয়ে কাজ করছি, সমুদ্রের পানি নিয়ে কাজ করছি, কেউ আমরা জীববৈচিত্র্য নিয়ে কাজ করতেছি, যেখানে অনেক ধরনের প্রাণী নিয়ে গবেষণা করছি, কেউ আবার আমাদের ওই যে সমুদ্রের তলদেশ নিয়ে কাজ করছি। তো এরকমভাবে কিন্তু আমরা প্রত্যেকেই চেষ্টা করছি আমাদের বিশেষ জ্ঞান অর্জনের জন্য। যেমন আমি বিশেষভাবে চেষ্টা করছি আমাদের সমুদ্রের দূষণ নিয়ে কিছু কাজ করার জন্য, সামুদ্রিক পরিবেশ নিয়ে কাজ করার জন্য। আমরা যদি সামুদ্রিক পরিবেশ, সমুদ্র দূষণ রোধ না করতে পারি, সমুদ্রের সম্পদকে আমরা টিকিয়ে রাখতে পারবো না। তো সেই জায়গা থেকে আমাদের ল্যান্ড এরিয়া, আমাদের যেমন স্থলজ পরিবেশ বিনষ্ট হচ্ছে, আমাদের কিন্তু জলজ পরিবেশ কিন্তু বিনষ্ট হচ্ছে। তো সেই জায়গাতে আমরা চেষ্টা করছি যাতে আমাদের সমুদ্র দূষণটা কম হয়, সামুদ্রিক পরিবেশটা সুস্থ থাকে। দূষণ আমাদের সঙ্গে আসলে একটা বিস্ফোরার মতো, যে পুরো পৃথিবীব্যাপী যে টেকসই জীবনের কথা বলছে, টেকসই পৃথিবীর কথা যদি বলি, দূষণ একটা সামগ্রিকভাবে একটা বড় ব্যাধি। আমি সমুদ্র দূষণ নিয়ে কথা বলবো, তবে আবার একটু করে আপনার ব্যক্তিগত জীবনে ফিরতে চাই। আপনার নিশ্চয়ই আমরা শেষের দিকে এসে সেই কথাটা একটু শুনবো। আপনার ব্যক্তি জীবন সম্পর্কে শুনতে চাই। আপনার পরিবারে কে আছেন, কারা আছেন, কেমন জীবন আপনারা উপভোগ করছেন এই সময়? হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ, আমার 2 মেয়ে 1 ছেলে। আমার মেয়েরাই দুটো মেয়ে, দুটোই বড়, আর ছেলেটা ছোট। বড়টা এবার মেডিকেলে ভর্তি হলো, আর ছোটটা আমাদের চিটা ইউনিভার্সিটি স্কুলে পড়ে। তো ওরা মোটামুটি ওদের ক্যাম্পাস লাইফ, একটা মুক্ত পরিবেশ তাদেরকে দিতে পারছি। তারা হয়তো বা তাদের যে জীবনটা একটা সুস্থ সুন্দর পরিবেশ সেখানে পাচ্ছে। কোন জিনিসটা আপনাকে খুব বেশি, ধরেন যদি মনে থাকে, এই মুহূর্তে মনে পড়ে, একটু শেয়ার করবেন কি, যে খুব বেশি আনন্দদায়ক কোনো স্মৃতি? হ্যাঁ, আনন্দদায়ক হলো যে আমরা এই সব মিলিয়ে যেখানেই গিয়েছি, সব জায়গায় দেখা যাচ্ছে যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে
নিজের অবস্থানটা ধরে রেখেছি, মেধার দিক থেকে একটু এগিয়েছিলাম। সেই জায়গায় একটু একটু তো প্রাউড ফিল করতামই এই বিষয়গুলো নিয়ে। আমাদের এই মেধার স্বাক্ষরটা ধরে রাখতে পারছে, যেটা মা বাবা চেয়েছিল, যে সবাই চায় যে ভালো একটা রেজাল্ট করুক, তার ইয়ে হোক। আপনার পিএইচডি তো পিএইচডি কি দেশে বাইরে নিঃসন্দেহে? হ্যাঁ, আমার পিএইচডি দেশে, কিন্তু আমার কাজগুলো বাইরে আমি বিভিন্ন ল্যাবে করেছি। আমার বিশেষ করে সমুদ্রের যে বিভিন্ন ধরনের প্রাণীকুল আছে, জীববৈচিত্র্য, সেটা নিয়ে গবেষণা। আমাদের বেঙ্গলে কী কী সমুদ্র বা এলাকায় বিভিন্ন ধরনের প্রাণী আছে, সেগুলো নিয়ে গবেষণা। এবং এগুলার বিভিন্ন কাজের জন্য আমাকে বিভিন্ন ল্যাবে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, যেমন আমাদের ইন্ডিয়া যেতে হয়েছে, মালয়েশিয়া, বিভিন্ন কান্ট্রিতে আমাকে যেতে হয়েছে। যেহেতু উচ্চশিক্ষায় এটা একটা বড় গবেষণার জন্য আপনাকে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করতে হবে। তো সেই জন্য যতটুকু চেষ্টা করেছি, সেটা আমাদের 4 বছরের গবেষণা ছিল। এবং 2 বছর 2.5 বছর আমি একদম মাঠ পর্যায়ে থেকেই কাজ করেছি, যেটা অত্যন্ত পরিশ্রমের, কিন্তু শেষের দিকে মনে হয় যে অর্জনটা হয় সেটা অনেকটা আনন্দের। যখন এটি আসলে আপনার শিক্ষাগত জীবন বলেন, ব্যক্তি জীবন বলেন, একদম চূড়ান্ত প্রাপ্তি আর কি, যে ডক্টর শফিকুল ইসলাম সেই অজপাড়া গায়ের ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটা বড় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্টের মোটামুটি একটা শীর্ষ একজন শিক্ষক। হ্যাঁ, ওইটাই যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলাম, আসার পরে ইউনিভার্সিটিতে জয়েন করলাম। যেমন আমাদের যে মিনিমাম টাইম 12 বছর, এই 12 বছর সময় আমি প্রফেসর হয়েছি, একদম টাইমলি আমি প্রফেসর হয়েছি। তারপরে একটা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে 3 বছর দায়িত্ব পালন করেছি, একটা ফ্যাকাল্টি ডিন হিসেবেও 3 বছর দায়িত্ব পালন করেছি। ভবিষ্যতে হয়তো আরও বড় কোনো কাজে যদি আপনার সেই নিয়তি যদি থাকে, আমার যদি ওইরকম কোনো আমার যোগ্যতা অনুযায়ী যদি আমার কোনো এরকম সুযোগ থাকে, সেখানে গেলে হয়তো আরও ভালো কাজ করার সুযোগ থাকবে। আপনার এখনো আসলে অনেক বড় জীবন পড়ে আছে, আমি হয়তো আশা করব নিশ্চয়ই আপনি দীর্ঘজীবী হবেন। তবে একটু বলতে ইচ্ছা করে যে মানুষ তো সবাই তো অনেকে অবসরের পরের প্ল্যান করে, আপনার কীরকম কোনো প্ল্যান আছে কিনা, নাকি আপনি আবার একটা সমুদ্র মানুষ তো হয়তো পুকুর করতে পারবে না, আপনি তো আর সমুদ্র করতে পারবেন না, পুকুর নিশ্চয়ই করবেন, অথবা সমুদ্র বিজ্ঞানের সাথে সম্পৃক্ত থাকবেন, এরকম কোনো প্ল্যান আছে? সেটা প্ল্যান আছে। সেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেটা করে, একসময় আরও কম ছিল, এখন আমাদের প্রায় 67 হয়তো বা করেছে, যে এটা জানি না 67ই মনে আমাদের বয়স রিটায়ারমেন্টের। কিন্তু বাইরে কিন্তু প্রফেসরদের কোনো বয়স নাই, যতদিন কাজ করা যায়। আপনার কি ইচ্ছা আছে যে ধরেন, আমি হয়তো একটা আর্লি প্রশ্ন হয়ে যাচ্ছে, আমি জানি না আপনি হয়তো চিন্তা করছেন কিনা, আমার হয়তো জানতে ইচ্ছে হলো এই মুহূর্তে। ঠিক না, ওইটা হচ্ছে যে যতটুকু পারা যায়। আমাদের এখন দেখা যাচ্ছে আমাদের যে পর্যায়ে চলে এসেছি, আমাদের কন্ট্রিবিউট করার সুযোগটা অনেক বেশি। আমার যেমন এমফিল, পিএইচডি বা এরকম হায়ার স্টাডি যারা করে, তাদেরকে সুপারভাইজ করা, এদেরকে প্রমোট করা, এদের গবেষণায় সহায়তা করা, এটা কিন্তু আমাদের অনেক সুযোগ আছে। তো সেই জায়গায় যতদিন পারি চেষ্টা করব যে এই গান বিতরণের জন্য, সেটা যেভাবে হোক, সেটা আমার যদি সরকারি পর্যায়ে হোক বা সরকারি পর্যায়ে হোক। আর আমাদের এখনও কিন্তু অনেক আনএক্সপ্লোর আছে, আমাদের এই সমুদ্রের অনেক কিছু বাকি আছে। আমরা যতটুকু পারছি, এখন হয়তো বা সমুদ্রকে মানুষ চিনাইতে পারছি। আপনারা হয়তো বা সমুদ্র এলাকার বাউন্ডারিটা বা সীমানাটা এখন জানতে পারছেন, কিন্তু সমুদ্রের অনেক সম্পদ এখনো অজানা। এটা ছাড়া যে অবসর বলতে আসলে সরকারি অবসর, অথবা হচ্ছে আপনি হয়তো শিক্ষকতা থেকে আনুষ্ঠানিক অবসর, কিন্তু এরপরেও তো আসলে যদি আপনি সুস্থ থাকেন, আপনার থাকে না, ওইটার জন্য আমি যেটা এখনো সেই কাজগুলো করি। যেমন এখনও আমি আমাকে একদিন ওই দিন কোনো অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটি, দেখেন ওইটা আমাকে চেয়ারম্যান করেছে তারা, যে চট্টগ্রামে যেহেতু উপকূলীয় অঞ্চল, ডিজাস্টার প্রোন এরিয়া, সেখানে আমাদের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রতিনিয়ত হবে, তাই না? সেই জায়গা থেকে আমাদের উপকূলীয় অঞ্চলের নিয়ে আমাদের অনেক কাজ করার সুযোগ আছে, বিভিন্ন অর্গানাইজেশন যুক্ত থাকে, যেটা অনেকটা বলা যায় ভলান্টারি জব।
সেগুলো করার সুযোগ আছে। এরকম অনেক আসলে এখনো করছি, সেটা এটা হয়তো বা হয়তো সরকারি দীর্ঘমেয়াদী সেটা তখন সুযোগ হবে। আমি ইউনিভার্সিটি স্যার একটু ওই প্রসঙ্গে আসি ইউনিভার্সিটি থেকে চলে যাওয়ার পরে হয়তো বা দেখা যাচ্ছে সেই কাজগুলোর পরিধি আরেকটু বাড়াই দিই। জি স্যার, আমি একটু স্যার ওই যে প্রসঙ্গ যেটা আলাপ করতে চেয়েছিলাম সেই প্রসঙ্গে একটু আসি, যে দূষণের কথা বলছিলাম। সমুদ্র দূষণ একটা মারাত্মক জিনিস আমাদের সামনে ভেসে আসছে। আগে মনে করতাম হয়তো সামুদ্রিক মাছ মানে নিরাপদ, এখন কিন্তু নানা রকম কথাগুলো আছে, সমুদ্র কিন্তু নিরাপদ থাকছে না। আপনি যদি আমাদের কাছাকাছি শ্যালো ওয়াটারের কথা বলি, এগুলো তো আসলে দৃশ্যমান চোখে, কিন্তু গভীর সমুদ্র কিন্তু তার প্রভাব আমরা লক্ষ্য করছি। সেটির থেকে আসলে উত্তরণ আপনারা কি ভাবছেন, মানে একাডেমিশিয়ানরা কি চিন্তা করছেন কি? তো এখন আমরা যেটা ভাবতেছি, এখন আমাদের আসলে সমুদ্রের দূষণ আমরা একদম আগে যেটা আপনার দেখতেন, আপনার চোখের সামনে দেখতেন একটা ট্যাঙ্কার অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিশাল একটা অয়েল ট্যাঙ্কার অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিশাল আর সমুদ্র দূষিত হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে আপনার আমরা পুরো বর্জ্য আমরা ফেলে দিচ্ছি কর্ণফুলীতে বা কোনো একটা খালে, সবগুলো বর্জ্য নদী নালায় ফেলে দিচ্ছি, সেগুলো আবার বেঙ্গলে চলে যাচ্ছে। কিন্তু এখন কিন্তু ওইটার চাইতে এখন একদম ছিল, তখন ছিল পলিথিন বা বড় বড় বর্জ্য, এখন কিন্তু একদম মাইক্রো লেভেলে সে এফেক্ট শুরু হয়েছে, যেটা আমরা বলি মাইক্রোপ্লাস্টিক। যে প্লাস্টিকটা অনেক দিন পর সেটা কখনো 300-400 বছর বেঁচে থাকে বলা হচ্ছে, সে মাইক্রোপ্লাস্টিক কিন্তু এখন আমাদের সি ফুডে পাচ্ছি আমরা, কিন্তু সি ফুড আমরা সেটা আমরা কনজিউম করছি, সেই মাইক্রোপ্লাস্টিক আমার হিউম্যান বডিতে চলে আসতেছে। তো এরকম এগুলো মাইক্রোপ্লাস্টিক ছাড়াও আরও অনেক হাইলি পারসিস্টেন্ট, যেগুলো দীর্ঘদিন ওয়াটারে বা মাটিতে থেকে যায়, সেগুলো কিন্তু আবার ফুড ওয়েবের মাধ্যমে আমাদের হিউম্যান বডিতে চলে আসছে। এখন আমরা যে করছি সেটা আমার ব্যক্তিগত যেটা আমরা করছি, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সমুদ্র দূষিত হওয়ার আগেই সমুদ্রকে বাঁচানো। তো এখন আমরা যেটা চাচ্ছি, এই যে আমাদের শহরের বর্জ্য আছে, সিটি কর্পোরেশন এরিয়াতে যদি প্রপারলি যদি আমরা ওয়াস্ট ম্যানেজমেন্ট প্ল্যান ডেভেলপ করতে পারি, সেটা আপনারা জানেন এখন কিন্তু রিসোর্স, ওয়াশটাকে এখন বলছে রিসোর্স। চায়নাতে এরা অলরেডি ইলেকট্রিসিটি জেনারেট করছে ওয়াশ থেকে, বায়োগ্যাস করছে, এমনি অন্যান্য সারের হ্যাঁ কথা সেটা বলা হচ্ছে, আবার এবং সেটা রিসাইক্লিং করছে, রিইউজ করছে। তারপরে যেটা আমরা বলি রিডিউস করতেছে, যেগুলো নন বায়োডিগ্রেডেবল, সহজে পচে না, সেগুলো এইরকম কার্যক্রমগুলোর দিকে আমরা জোর দিচ্ছি, যাতে সমুদ্রে যাওয়ার আগেই সে তার দূষণ রোধটা করা যায়। আমরা যেমন প্লাস্টিকের ব্যবহার কমানোর কথা বলছি, সেটা যদি কমে যায় আসলে আলটিমেটলি আমরা সমুদ্র, সেই নীল সমুদ্র পাবো। হ্যাঁ, আমরা চাচ্ছি যে প্লাস্টিকের পরিবর্তে আবার পাটের ব্যাগটা ফিরে আসুক। আমি যদি 2 টাকার ব্যাগটা 1 টাকা বেশি, আমাদের স্যার মূল কথা হচ্ছে আসলে আমাদেরকে অভ্যাস বদলানো, আমাদেরকে প্রকৃতির কাছে ফিরে যাওয়া। আমরা স্যার অনুষ্ঠানের একদম শেষের দিকে আপনার শেষ কথা শুনতে চাই। সেই জন্য আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা করি, আমার ছাত্রদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করি, কারণ তারাই তো বিভিন্ন সেক্টরে যাবে। তাদেরকে আমি ইনস্টিটিউশনালি কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, যে তোমরা ক্যাম্পাসে যেহেতু আছে, ক্যাম্পাসটাকে সুন্দর রাখো, এবং এই লার্নিংটা তোমার কর্মজীবনে সেটা কাজে লাগবে, সেই কাজটা আমরা করি। এবং সবাই মিলে যদি এই কাজগুলো করে আমরা মানে যে নীল সমুদ্র যেমন পাবো, একটা সুন্দর পরিবেশ পাবো। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ, আজকে অনেক না বলা কথা শেয়ার করেছেন এবং অনেক জ্ঞান গর্ভ আলোচনা হয়েছে। যদি দর্শকরা দেখে নিঃসন্দেহে উপকার হবে। আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠান আসার জন্য। দর্শক, কথা বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সের অধ্যাপক ডক্টর শফিকুল ইসলামের সঙ্গে। তিনি তার ব্যক্তি জীবনের এবং তার নানা ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করেছেন, নিঃসন্দেহে আপনারা উপভোগ করেছেন। আমরা আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।